ছোটবেলা থেকে স্বপ্ন ছিল গ্রামের মাটিতে নিজের একটা অর্গানিক ফার্ম গড়ব। আমার বিশ্বাস জীবনের আসল শিকড়টা প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। কয়েকদিন আগে খবর পেয়েছিলাম ঝগনলে গ্রামে খুব কম দামে জমি বিক্রি হচ্ছে। বাসটা শহরের কোলাহল পেরিয়ে গ্রামের পথে ছুটে চলেছে। জানলার বাইরে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, পুরো বাসটাই যেন গ্রামের গন্ধে ভরে গেছে। আমার পাশের সিটে বসা গামছা কাঁধে এক বৃদ্ধ অনেকক্ষণ ধরে উসকুস করছিল যেন। হঠাৎই বললে, বাবু, কোন গায়ে যাইবেন? আগে ঝগন্ডি গ্রাম যাচ্ছি। লোকটা কেমন যেন চমকে উঠল। কি কইলেন? ওই গায়ে যাইবেন? হ্যাঁ, মানে ওই জমি জমার ব্যাপারে। লোকটা আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, জমি কিনবেন ওই গায়ে? না বাবু, আর যাই করেন ওই গায়ে কিন্তু যাইয়েন না। আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে ওখানে? লোকটা চারদিকে একবার তাকিয়ে গলা নামিয়ে বললে, সব কথা রাস্তাঘাটে বলা যায় না, তবে একটা কথা বলি, ওই গায়ের মানুষ এখন কিন্তু সুযোগ পেলেই গাঁ ছেড়ে চলে যায়। আর আপনি কিনা নিজের পায়ে হেঁটে ওই গায়ে যাবেন? আমার কথা যদি মানেন বাবু, এই স্টপেজে নেমে যান। ওই গাঁয়েতে কেউ কিন্তু নিজের ইচ্ছায় থাকে না। আমি বৃদ্ধের কথা কর্ণপাত করলুম না। জানলার বাইরে তাকিয়ে মনকে প্রবোধ দিলুম। ঠিক তখনই চোখে পড়ল ধূসর মাঠ আর প্রাণহীন গাছপালাগুলো। কখন যে বনভূমি মাঠ পথ পেরিয়ে সে সতেজতা হারিয়ে নিষ্প্রাণ হয়ে গেছে চারিপাশ খেয়ালই করিনি। যত পথ এগোলো ততই বেশি চারপাশ যেন রুক্ষ হয়ে উঠল। এই ময়ূরখালী চলে এসছেন, নেমে যান। আমি ব্যাগটা কাঁধে নিয়ে বাস থেকে নেমে পড়লুম। অবাক হয়ে দেখলুম আমার সঙ্গে আর কেউই বাস থেকে নামলো না। বাসটা ধুলো উড়িয়ে চলে গেল আমার কাঁধের পাশ থেকে। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যতই ভেতরে ঢুকলুম ততই বুকের ভিতরে একটা অস্বস্তি বাড়ল। আশপাশে কোনো বাড়ি ঘর চোখে পড়ল না, মানুষজনেরও সারা শব্দ নেই। যে কটিও বাড়ি আছে সেসবের উঠোন ফাঁকা, দরজা জানলা বন্ধ। গাছগুলো শুকিয়ে একেবারে কাঠ, পুকুরের জলও যেন প্রাণহীন। গোটা গ্রামটাকে দেখে মনে হলো বহুদিন ধরে যেন এখানে বৃষ্টি হয়নি। জীবন যেন থমকে আছে। সবুজের বদলে চারদিকে শুধু রুক্ষতা আর বিবর্ণতা। মোবাইলে পাঠানো ঠিকানাটা মিলিয়ে শেষ পর্যন্ত একটা বাড়ির সামনে এসে দাঁড়ালুম। আশ্চর্য, দূর থেকে দেখতে পাচ্ছিলাম চারপাশে গ্রামের সঙ্গে এই বাড়িটার যেন কোনো মিলই নেই। বাড়ির সামনে বিস্তীর্ণ জমিটা যেন একটা রুক্ষ প্রান্তরের মাঝে সবুজের মরীচিকা। বাগানে সবজির ক্ষেত, টাটকা সবুজ লাউয়ের লতা, মরিচ, বেগুন, টমেটো, যেন মৃত গ্রামের বুকে একটা জীবন্ত টুকরো। মনটা জুড়িয়ে গেল। আমি ওখানে দাঁড়িয়ে পুলকদাকে ফোন করলাম। পুলকদা আমায় এই জমির ব্যাপারে সন্ধান দিয়েছিল। হ্যালো পুলকদা, আমি তো এখানে পৌঁছে গেছি গো, তুমি কোথায়? তুই পৌঁছে গেছিস এত তাড়াতাড়ি? এই দেখো, আমি তো এখনো ট্রেনই পাইনি। আমারও বাড়ি থেকে বেরোতে এত দেরি হলো। তাহলে এবার আমি কি করব? শোন না, চাপ নিস না। তুই এক কাজ কর, ওই বাড়ির মহিলাকে তো আমার সব বলাই আছে। তুই ওনার সঙ্গে কথা বল, জমি জমা দেখ। আমি ততক্ষণে পৌঁছে যাব। আমার নাম বললেই উনি সব বুঝে যাবে। ফোনটা কেটে গেল। আমি খানিক ইতস্তত করছিলাম অচেনা একজনের সঙ্গে হুট করে কথা বলবো, কিন্তু পরে ভাবলাম সেই যখন এসেই পড়েছি আর কি করা যাবে। চা কাঠফাটা রোদ্দুর, এর মধ্যে বোকার মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তাই বাধ্য হয়ে দরজাতেই টোকা দিলুম। দেখলুম দরজা খুলে বেরিয়ে এলেন এক মাঝবয়সী মহিলা। ডুরে পার শাড়ি, এক মাথা সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, মাথায় ঘোমটা। কি বলছেন বাবু, কি চায়?
আমি এই আপনাদের জমির ব্যাপারে এসেছিলাম। এই জমিটা নাকি বিক্রি আছে। মহিলাটি আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। এই জমি বিক্রি? আমি বাপু অত শত জানিনি। আপনি বরং এক কাজ করেন, ওই যে দূরে ওই গাছখানা দেখতেছেন, ওইখানে আমার স্বামী কাজ করছে। আপনি বাবু ওনার সঙ্গে গিয়ে কথা বলে দেখুন একটু। আমি ওনার নির্দেশ মতো সেদিকে তাকিয়ে দেখতে পেলুম দূরে একটা আধমরা শেওড়া গাছ রোদের তাপে আরো যেন ঝলসে গিয়ে প্রেতের আকার নিয়েছে। আমি ওনাকে বললুম, ওখানে ওখানে তো কোনো ক্ষেত আছে বলে মনে হচ্ছে না, সবই তো ঝলসে গেছে। না না বাবু, আপনি ভুল দেখছেন। ওখানে সব আছে, একেবারে তরতাজা ক্ষেত। যান, কে দেখুন। আমি আর কথা বাড়ালুম না। এই তপ্ত গরমে আবার কষ্ট করে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলুম সেই শেওড়া গাছটার দিকে। দূর থেকে দেখে মনে হচ্ছিল গাছটা অনেক কাছে, কিন্তু যত হাঁটছি ততই যেন গাছটা দূরে সরে যাচ্ছিল। মাথার উপরে দেখলুম কাকের দল গোল করে ঘুরছে। আরো কিছুক্ষণ হাঁটার পর যখন গাছের আরো কাছাকাছি এলাম, গাছটার চেহারা দেখে চমকে উঠলাম। সত্যি যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে গাছটা। আর সেখানেই দেখতে পেলুম সেই গাছের নিচে দাঁড়িয়ে একজন লোক কোদাল হাতে মাটি কোপাচ্ছে সমানে। লোকটার উস্কো খুস্কো চুল, গালে কয়েকদিনের না কামানো দাড়ি, গোপের জঙ্গল, পরনে লুঙ্গি, গায়ে শতচ্ছিন্ন একটা জামা। এই লোকটার কথা কি মহিলাটি বলল? আরো দুপাই গিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলুম, এই যে শুনছেন? লোকটা মাটি কোপানো বন্ধ করে আমার দিকে ধীরে ধীরে তাকালো। আমি শহর থেকে এসেছিলাম জমির ব্যাপারে কথা বলতে। সম্ভবত আপনার স্ত্রী আমাকে এখানে পাঠালেন। হ্যাঁ, কি ব্যাপার বলুন। ওই যে পুলকদার সাথে কথা হয়েছিল জমি বিক্রির ব্যাপারে। পুলক? কে পুলক? ওই যে জায়গা জমির ব্যাপারে, সেই জন্যই পুলকদা আমাকে বললেন। আপনি পুলককে খুঁজছেন? দেখুন তো আপনার এই পুলক এখানে কিনা। কি আবল তাবল বকছেন আপনি? ওনার কথায় অবিশ্বাস করে দু পা এগিয়ে দেখতে পেল একটা বিভৎস দৃশ্য। দেখলাম লোকটা যেখানে মাটি খুঁড়েছে সেখানে বেশ কিছু কঙ্কালের হাড়গোড় পোঁতা আছে। আধখোড়া মাটির ভিতর থেকে উঁকি দিচ্ছে ওই হাড়গোড়গুলো। ভয়ে আমার হাত পা শিউরে উঠল। লোকটা হা হা করে অট্ট হাসতে শুরু করলো। কি দেখতে পেলেন পুলক বাবুকে? হঠাৎ পরিস্থিতি যেন বদলে গেল। সঙ্গে সঙ্গে মনে হলো এখানে আর এক মুহূর্তও নয়, এক্ষুনি পালাতে হবে। বাঁচাও বাঁচাও, কেউ কেউ আছো, বাঁচাও। আমি ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে শুনতে পেলাম ট্রেনের হুইসেলের শব্দ। তার মানে স্টেশনও খুব কাছেই হবে। আমি সেদিকে না তাকিয়ে প্রাণপণে স্টেশনের দিকে ছুটলাম। এরপর যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম তখন বিকেল ঘনিয়েছে। ইটে বাঁধানো একখানি ছোট্ট প্ল্যাটফর্ম। মনে হলো সন্ধ্যের আগে আর ট্রেন নেই, তাই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বেঞ্চে বসে পড়লাম। বসে থাকতে থাকতে খিদে আর ক্লান্তিতে চোখ জোড়া জুড়িয়ে এসেছিল। ওই কিরে, ওঠ ওঠ, কিরে? চোখে একটা তীব্র আলো পড়তেই ঘুমটা ভেঙে গেল। আমি চারদিকে চোখ বুলিয়ে দেখলুম প্ল্যাটফর্ম খুটখুটে অন্ধকার। মাঝে পুলকদা টর্চ হাতে দাঁড়িয়ে আছে। আরে আমার তো ট্রেন আসতে লেট করলো, কিন্তু তুই এখানে ঘুমিয়ে আছিস কেন? আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। ঘুমের ঘোর কাটিয়ে পুলকদাকে সব কথা বললাম।
পুলকদা আমার কথা শুনে উচ্চস্বরে হাসতে শুরু করলো। আমি অবাক হয়ে বললুম, তুমি আমার কথায় হাসছো? হাসবো না তো কি করব বল, এসব আবার হয় নাকি? যত সব, আমার মালতীদির সঙ্গে সব কথা হয়ে আছে, সারাদিন পেটে কিছু পড়েনি তাই এসব আবল তাবল দেখছিস। চল আমার সঙ্গে চল। পুলকদা আমার কোনো কথাই শুনলে না, আমাকে নিয়ে টানতে টানতে গেল সেই বাড়ির সামনে। পূর্ণিমার চাঁদের আলো গলানো রূপোর মতো ছড়িয়ে পড়েছে বাড়ি আর তার সংলগ্ন ক্ষেতটায়। কিন্তু আমার এই দৃশ্য দেখে মনে মনে কেন জানি ভয় লাগলো। পুলকদা বাড়ির বাইরে থেকেই হাঁক ডাক করা শুরু করে দিল। মালতী দেবী, ও মালতী দেবী, দরজাটা খুলুন। দরজা খুলতেই এক বয়স্কা সাদা থান পরিহিতা বৃদ্ধা বেরিয়ে এলেন, হাতে একখানা লণ্ঠন ধরা। এনাকে আমি আগে যখন এসেছিলাম তখন দেখিনি। এই যে মালতীদি, এই যার সঙ্গে জমি নিয়ে কথা হয়েছিল তাকে নিয়ে এসেছি। কে হে পুলক? ভেতরে এসো বাবা, ভেতরে এসো। ঘরে ঢুকতে ঢুকতে পুলকদা বললে, গ্রামের বাড়ি বুঝতেই পারছিস, ইলেকট্রিসিটির একটু সমস্যা আছে। এই বাড়ি যখন তোর নামে হয়ে যাবে তুই তোর মতো ইলেকট্রিসিটির ব্যবস্থা করে নিবি। এই সামনেই একটা ইলেকট্রিক সাপ্লায়ারের অফিস আছে, কোনো সমস্যা হবে না, বুঝলি? তাহলে বল এবার জায়গাটা কেমন লাগলো? কিন্তু পুলকদা, আমি কিন্তু তখন ওনাকে দেখিনি। এই যে শুনছেন মালতী দেবী, আমি ওবেলা আরেকবার এসেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু আপনাকে তখন দেখিনি। ওখানে অন্য কেউ ছিল। তুমি কখন এসো? তাও ওই দুপুর 12টা হবে, 12টা নাগাদ। ও হো, একেবারে বারবেলা গো, মোটে ভালো সময় নয়। নাও, এখন অনেক রাত হয়েছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও দেখি। খেয়ে নাও, খেয়ে নাও আগে। খেয়ে দে একেবারে ওই টান টান হয়ে ঘুমিয়ে পড়। কারণ বাস তো আর পাবি না, আর শেষ ট্রেনটাও চলে গেছে। বাড়ি ফেরার আজ আর কোনো উপায় নেই। বুঝলাম মালতী দেবী প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমিও আর কথা বাড়ালুম না। মালতী দেবী যত্ন করে খাবারের থালা সাজিয়ে দিলেন মেঝেতে। জমি জায়গা তো সব নিজের চোখেই দেখে নিলি। আমি বলি কি, ওই কাগজপত্র সব রেডি আছে, কালকেই ওই সই সাবুদের কাজ সেরে নেওয়া যাক নাকি? এত তাড়াহুড়ো করতে আমার মন যেন কিছুতেই মানছিল না। মালতী দেবী বললেন, সেই ভালো হবে, এ জমির একটা গতি হলে আমিও হাঁপ ছেড়ে বাঁচি। তুমি বরং কালকেই সইসাবুত করে দাও বাবা, আমি মুক্ত হই। খাওয়া দাওয়ার পর শুতে গেলুম দোতলার ঘরে। পুলকদার সঙ্গে দু একটা কথা বলার পরই ক্লান্তিতে চোখ জুড়িয়ে এলো। এরপর ঘুমের মধ্যে থেকেই যেন শুনতে পেলাম, এই বেটাকে টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয় এই বেটাকে। শয়তান বুড়ির কাণ্ড দেখো, এখন আবার শহর থেকে লোক এনেছে। আজ এদের মজা দেখিয়ে ছাড়বো। জায়গা নেবে, নিক না নিক। আমার ঘুমটা হঠাৎই ভেঙে গেল। চোখ কচলে দেখি ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। এমনকি পাশে পুলকদাকেও দেখতে পেলাম না। অন্ধকারটা নির্জীব সাপদের মতো ধীরে ধীরে ঘিরে ধরতে লাগলো ঘরটাকে। খাটের পাশের জানলাটা খোলা ছিল। কোনো এক কৌতূহলে খোলা জানলা দিয়ে বাইরে তাকাতেই চমকে উঠলাম। দেখলাম সেই শেওড়া গাছটাকে। সেই গাছের নিচে তাকাতেই আমার হাত পা পেটের মধ্যে সেধিয়ে গেল। ভরা জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম সেই শেওড়া গাছের নিচে এক কঙ্কাল মাটি কোপাচ্ছে, আর অন্য এক কঙ্কাল সেই গাছের ডালে বসে পা দোলাচ্ছে, আর গর্তের পাশে শুয়ে আছে জগদা। এই অসহনীয় অবিশ্বাস্য দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি নিজেকে আর কোনো মতে সামনে নিয়ে এক দৌড়ে নিচে নেমে এলাম। নিচে নামতে দেখলাম অত রাতেও মালতী দেবী দাঁড়িয়ে আছে দরজার সামনে। প্রশ্ন করলুম, কি হচ্ছে এখানে, কি হচ্ছে?
ওখানে গাছের তলে এসব কি? কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না এখানে। তুমি জমিটা কিনতে এসো, জমিটা কিনে আমার রেহাই দাও। কথাটা বলেই মালতী দেবী এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইলো আবার, কিন্তু এবার আমি আর ছেড়ে কথা বললাম না। দৃঢ় স্বরে বললুম, এসব কথা কেন বলছেন? দেখুন দেখুন, এখানে কিছু গন্ডগোল আছে। আমি সেটা এখানে পা রেখে বুঝতে পেরেছিলাম। গায়ের সব জমি রুক্ষ, কোনো জমিতে ফসল নেই। শুধু এই জমিতে এত সবুজ, এত ফসল কোত্থেকে এলো? এবার আপনি আমাকে সবটা বুঝিয়ে বলুন তো। হ্যাঁ, পুলকদা ওখানে গেল কি করে গাছের তলায়? আর গাছের উপরে আর ওখানে কারা? কারা ওরা? ওই কঙ্কালগুলো কারা? বলুন, আপনি বলুন। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। আমি যে কি বিপদে পড়েছি তা তোমায় বলে বোঝাতে পারবো না বাবা। ওরা হলো প্রেতের দল। আমার সারাটা জীবন এদের উৎপাতে শেষ হয়ে গেল। আমি যখন এই জমি সমেত বাড়ি কিনেছিলাম তখন থেকে এই জায়গাটা অভিশপ্ত ছিল। এই বাড়ির যারা পুরনো বাসিন্দা তাদের সঙ্গে কি যে একটা দুর্ঘটনা ঘটেছিল আমি ঠিক জানি না বাবা। সেই তাদের অভিশাপেই গায়ের আজ এই অবস্থা। আমি ভেবেছিলাম এই বাড়ি জমি বিক্রি করে এই সাপ থেকে আমি মুক্তি পাবো, কিন্তু এখন বুঝছি যে চক্রভুগে আমি ঢুকেছি সেখান থেকে আর ফেরার পথ নেই। তুমি আমায় ক্ষমা করো, পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, এখনই পালিয়ে যাও। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, ছুটতে শুরু করলাম সেই শেওড়া গাছটাকে লক্ষ্য করে। আমাকে চমকে দিয়ে বাড়ির ভিতর থেকে কারা যেন অট্টহাস্যে হেসে উঠল। কিছুতেই না। গাছের নিচে গিয়ে দেখি পুলকদা তখনও গোলাচ্ছে। পুলকদা, ও পুলকদা, ওঠো ওঠো ওঠো, বিপদ, পালাতে হবে এক্ষুনি। আমি আমি এখানে কি করে এলুম? সব বলবো, সব বলবো, আগে পালাও, পালাও এখান থেকে। ছুটতে ছুটতে পিছনে ঘুরে তাকালাম, তখনও সেই বাড়ির